জানেন যে কৃষি আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। আমাদের জাতীয় আয়ের একটা বড় অংশ আসে কৃষি থেকে। যদিও গ্রস ন্যাশনাল প্রোডাক্টের আমরা যেটা জিএনপির বা জিডিপির আমরা বলি যে 11% কৃষি থেকে আসে। সার্ভিস সেক্টর অনেক ডেভেলপ করেছে, কিন্তু ইন টোটালিটি এখনও কিন্তু আমরা কৃষি সর্বোচ্চ পর্যায়ে আছি। এখনও আমাদের এমপ্লয়মেন্টের 44% আসে কৃষি থেকে। এবং আমাদের যে প্রধান চ্যালেঞ্জ যে 18 কোটি মানুষের জন্য খাদ্য সংগ্রহ করা, সেটা কিন্তু কৃষির কারণে সম্ভব হয়েছে। সেই 7.5 কোটি মানুষের সময় যে অভাবের একটা ডেফিসিট কান্ট্রি বাংলাদেশ ছিল, সেটা সেই তলাছাড়া ঝুড়ি থেকে আজকে আমরা একটা সারপ্লাস কান্ট্রিতে এসেছি। বিশেষ করে আমাদের দানাদার ফসল, সবজি, ফল, মাছ, ডিম, দুধ অনেকাংশে আমরা আজকে স্বয়ংসম্পূর্ণতা দেওয়ার প্রান্তে। এবং এই কৃষির কারণে আমরা মনে করি যে বাংলাদেশ বেঁচে আছে। আর এই কৃষির যারা মূল চালিকা শক্তি কৃষক, তারাই হলো এদেশের বীর সন্তান। আমরা প্রত্যেক বছরই বাজেট আসে, আমরা দেখি জাতীয় বাজেট আসে, বিভিন্ন রকম কথা বলা হয়ে থাকে, কিন্তু আমি মনে করি যে আমাদের যে ট্র্যাডিশনাল ওয়েতে যে বাজেটটা দেওয়া হয়, এই বাজেটে এদেশের কৃষি এবং কৃষকের কোনো ফান্ডামেন্টাল যে চ্যালেঞ্জটা আছে সেটার অ্যাড্রেস করা হয় না। এখানে শুধু আপনি যদি দেখেন যে বছর যে বাজেট আসবে, সে কৃষি ডিপার্টমেন্টে যে আমাদের কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী আছে, তাদের বেতন ভাতারই একটা বড় অংশ চলে যাবে। আরেকটা অংশ চলে যাবে যেটা আমাদের কৃষির জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা 16 থেকে 17,000 বা 18,000 কোটি টাকা লাগবে আমাদের ফার্টিলাইজার সাবসিডি, যেটা না হলে আমাদের কৃষি চলবে না। এটা ঠিক আছে। এবং আরেকটা হলো যে আমাদের কিছু উন্নয়ন প্রকল্প আছে, সেখানে ব্যয় হবে, বাট সেগুলো কিন্তু খুবই সীমিত। সেখানে কৃষির সাথে যারা কাজ করে, এখানে শুধু সরকারি ডিপার্টমেন্টগুলো প্রজেক্টগুলো করে, কৃষির যে মূল যারা কাজ করে, সরকার স্বীকার করে যে কৃষিতে 90% কাজ করে প্রাইভেট সেক্টর। কোনো একটা কর্মসূচি থেকে আপনি কোনো একটা প্রাইভেট সেক্টরকে পাবেন না যারা এখানে কাজ করছে, তাদের সাথে কোনো সম্পৃক্ত নেই, কোনো স্টেক হোল্ডারের সাথে কোনো সম্পৃক্ত নেই। তাহলে এই বাজেটগুলো দিয়ে আমরা শুধু আমাদের অফিস মেনটেন্যান্সটাই আমরা করে যাই, গতানুগতিক গবেষণাই করে যাই, তাতে করে চ্যালেঞ্জ যে আছে কৃষির, সেই চ্যালেঞ্জটা মিট করে না। যদি আপনাকে বলা হয় যে এখন কৃষির চ্যালেঞ্জ কী, আমার কৃষির এখন প্রধান চ্যালেঞ্জ হলো কৃষক মূল্য পায় না। তাহলে কৃষককে মূল্য পাওয়ার জন্য এই যে আমাদের এগ্রিকালচার মার্কেটিংয়ের যে চ্যালেঞ্জেসগুলো, সেগুলোকে বাজেট অ্যাড্রেস করেছে? আমরা গত 20টা বাজেট যদি অ্যানালিসিস করে দেবে, কোথাও সেই দিকে কোনো দিক নির্দেশনা নেই। আমরা মনে করি বাংলাদেশের কৃষির একটা প্রধান সমস্যা হলো যে কৃষককে তার প্রাপ্য মূল্য দেওয়া। যদি এই কাজটা আমরা করতে পারি, তাহলে আমাদের উৎপাদন আরও 10 থেকে 15% বাড়ানো সম্ভব হবে যে কোনো ফসলের ক্ষেত্রেই। ধানের মৌসুম দেখেন, 1100 টাকা 1200 টাকা লেবার দিয়ে ধান কাটা হওয়ার পরেও ধান বিক্রি করতে 1000 টাকা। এটা তো একটা দুর্ভাগ্য যে আমরা জাতি হিসাবে আমরা কৃষককে তার প্রাপ্য টাকাটা আমরা দিতে পারছি না। এই জায়গায় আমার মনে হয় যে নতুন করে চিন্তা করতে হবে যে কী করে কৃষকের মূল্য বেশি দেওয়া যায়। সেখানে আপনি হয়তো বলবেন যে ধানের চালের দাম 100 টাকা হলে গরিব মানুষ কীভাবে খাবে, সেটার ব্যবস্থা অন্য করতে পারবে সরকার। সেটা ওপেন মার্কেট হোক, ফুড সেফটি নেটওয়ার্কের মাধ্যমে মানুষকে সাপোর্ট দিতে পারবে। কিন্তু কৃষক কেন তার ধান 1400 টাকায় উৎপন্ন করে 1000 টাকায় বিক্রি করবে আমাকে আপনাকে খাওয়ার জন্য? সুতরাং এই জায়গাটায় আমরা যতদিন আমাদের মানসিকতার পরিবর্তন করতে না পারবো, ততদিন আমি মনে করি যে আমার এগ্রিকালচার সেলফ সাফিসিয়েন্সি আমরা যেতে পারবো না। তারপরে এখন নতুন চ্যালেঞ্জ আসছে যে এগ্রিকালচার আপনি কমার্শিয়ালাইজেশন করতে বলছেন, আপনি এক্সপোর্ট বাড়াতে যাচ্ছেন। সো এখানে যেখানে আমার 40% মার্জিনাল ফার্মার, 35% ল্যান্ডলেস ফার্মার, তাদেরকে দিয়ে আপনি কীভাবে করবেন যদি অ্যাক্সেস টু ফাইন্যান্স আমরা না দিতে পারি? সেই জায়গায় আমাদের কাজের কী দিক নির্দেশনা বাজেটে আমরা চাই? আমরা গত কয়েকটি বাজেট ধরে দেখেছি, পাইনি। একটা নতুন সরকার আসছে, এই সরকার ক্ষমতায় আসার আগের থেকে কৃষি নিয়ে অনেক বলেছেন, কৃষিতে কিছু করতে চান। বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছেন তার একটি প্ল্যান আছে, সেই প্ল্যানটির রূপরেখা হয়তো আমরা বাজেটে চাইব। বাট আমাদের প্রত্যাশা হবে যে এমন কিছু রূপরেখা দিতে হবে যা দিয়ে কৃষক তার উৎপাদিত পণ্য বাজারে নিতে পারে, তার অ্যাক্সেস টু মার্কেটে কীভাবে বাড়ানো যাবে, এই জায়গায় কাজ করতে হবে। দ্বিতীয় একটি ইস্যুস হলো যে আমাদের কৃষক যখন ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক দুর্যোগে, সেখানে তাকে পুনর্বাসনের পদ্ধতিটা কী? আমরা যেটা করি যে এই বছর ফসল হানি হয়েছে, নেক্সট ফসলে তাকে কিছু বীজ সার দেই, বাট ইজ ইট এনাফ? যেমন এবার হাওরে যখন ফসল হানি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যে তিনি 3 মাস সাপোর্ট দেবেন, তাহলে বাকি 9 মাস তার চলবে কী করে? সুতরাং এই ধরনের ইনকমপ্লিট সাপোর্ট দিয়ে তো আমি কৃষককে কৃষিকাজে টিকিয়ে রাখতে পারবো না। আর যদি কৃষক কৃষিকাজ না করে, তাহলে আমার ফুড সিকিউরিটি আপনি কাকে দিয়ে ইনশিওর করবেন? সুতরাং আমি মনে করি এই 3 মাস সাপোর্ট না দিয়ে যদি আমি দুর্গত এলাকার মানুষের জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা করতে পারতাম, ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সাপোর্টটা দিতাম, তাহলে আজকে কৃষক কিন্তু তার 12 মাস একটা চলার মতো একটা অবস্থানে থাকতে পারতো। সুতরাং প্রাকৃতিক দুর্যোগ এলাকাগুলোতে যেখানে দুর্যোগের সম্ভাবনা আছে বা দুর্যোগে যখন ক্ষতিগ্রস্ত হয়, সেই সব ফসলগুলোকে যদি আমি ইন্স্যুরেন্স ক্রপ ইন্স্যুরেন্স স্কিমের হাতে আনতে পারি এবং সরকার যদি প্রিমিয়াম সাপোর্টটা দেয় অ্যাজ এ সাবসিডি হিসেবে, তাহলে কিন্তু কৃষকের একটু সহায় হতে পারে।
যেমন আপনার এবার অতিবৃষ্টির কারণে আলুতে ব্যাপক ক্ষতি হয়েছে, পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। 40 টাকার উপরে পেঁয়াজের উৎপাদন ব্যয়, সেখানে কৃষককে 5 টাকা কেজি বিক্রি করতে হয়েছে ভিজে যাওয়া পেঁয়াজ, সেখানে কৃষকের পাশে কেউ নেই। তাহলে এই দেশের কৃষি কেমন করে আগাবে আর কৃষক কীভাবে সার্ভাইভ করবে? সুতরাং বাজেটে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার বাইরেও আমরা মনে করি নতুন দিক নির্দেশনা আসতে হবে, যেই দিক নির্দেশনার কারণে কৃষক বেঁচে যাবে, তাদের অ্যাক্সেস টু মার্কেট বাড়বে। আরেকটা বড় সমস্যা হলো যে আমাদের পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট আমাদের অত্যন্ত পুয়ার, আমরা এখনও মেকানাইজ করতে পারিনি কোনো কিছু, এবং এই কারণে আমাদের 30-40 কোনো ফসলের ক্ষেত্রে 40-45% ফসল আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টে বিনিয়োগটা বাড়াতে হবে, সেখানে প্রাইভেট সেক্টর কী কাজ করে এখানে খরচটা কমিয়ে আনতে পারে, উৎপাদন ব্যয়টা কমানো যায়, সেদিকে নজর দিতে হবে। কারণ এই পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট করে যদি আপনি এই ফসল হানির ক্ষতিটা যদি আপনি কমাতে পারেন, তাহলে কিন্তু আপনার সারপ্লাস হয়ে যাবে, আপনার ডেফিসিট হবে না, আপনার আমদানির চিন্তাও করতে হবে না। পাশাপাশি যে জিনিসটা করতে হবে যে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টের পরে আমার যেহেতু হারভেস্টকালীন সময়ে একাধিক ফসল কৃষকের ফসল বাজারে আসে, দাম কমে যায়, তখন যে এক্সেস প্রোডাক্ট যেটা আসে সেটা যদি অ্যাবজর্ব করার জন্য যদি আমরা অ্যাগ্রো প্রসেসিংটাকে আমরা প্রমোট করতে পারি প্রাইভেট সেক্টর, স্টোরেজ ফ্যাসিলিটি যদি থ্রু প্রাইভেট সেক্টর বাড়ানো যায়, তাহলে কিন্তু এক্সেস প্রোডাক্টটা অ্যাবজর্ব হয়ে যাবে, কৃষকের রাস্তায় ফেলে আসতে হবে না বা জমিতে ফেলে দিতে হবে না যে বাজারে দাম পায় না বলে। এই জায়গাগুলি আমাদের কাজ করতে হবে। সুতরাং এইরকম একটি বাজেট আমরা বর্তমান এই প্র্যাগমেটিক প্রধানমন্ত্রীর কাছে আশা করব, যে দিয়ে এই দেশের কৃষকের মুখে হাসি ফুটবে। তিনি আমাদেরকে আশ্বস্ত করবেন যাতে কৃষকরা তার উৎপাদিত পণ্য বাজারে ফেলে আসতে হবে না বা জমিতে পচাতে হবে না, বাজারে নিয়ে বিক্রি করবে, একটা ভালো দাম পাবে, এবং তাহলেই এদেশের কৃষি আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাবে।